হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে মাটিতে বসে আছে বেলি। ওর জামার বেশিরভাগ জুড়ে রক্তের দাগ। হাত দুটো রক্তের প্রলেপে এমন লাগছে যেন কেউ মেহেদি রাঙিয়ে দিয়েছে। বেলি স্থবিরের মতো বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে নিষ্প্রাণ একটা শরীরকে কেউ বসিয়ে রেখেছে, যার চোখ থেকে অবিরামভাবে অশ্রুধারা ঝরছে। ওর কানে যেন প্রতিধ্বনিত হচ্ছে অর্কের বলা কথাটা, আমি চলে গেলে তুমি কষ্ট পাবে। বারবার স্মৃতিতে ভাসছে সকালের সুন্দর মুহূর্তগুলো, যার উষ্ণতা বেলিকে সারাদিন আচ্ছন্ন করে রেখেছিল। অথচ কি থেকে কি হয়ে গেল। বেলি এখনো বিশ্বাস করতে পারছে না কিছুক্ষণ আগে যে রক্তাক্ত নিথর শরীরটা বুকে জড়িয়ে ও হাসপাতালে নিয়ে এসেছে সেটা অর্কের ছিল। এমনটা কিভাবে হতে পারে? বেলির যে এখনো অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝাবার আছে। বুক ভরা প্রশ্ন আর উষ্মা নিয়ে অর্ক কিভাবে ওকে ফেলে যেতে পারে। আশেপাশের লোকজন বেলির দিকে আফসোসের দৃষ্টিতে দেখছে। এত অল্প বয়সী একটা মেয়ে, না জানে তার কোন আপনজন হারিয়েছে। ওরা তো জানে না বেলি আসলে নিজেকে হারাচ্ছিল নিয়তির খেলায়, নিজের করা ভুলের মেলায়। হাসপাতালের আনার পথে অর্কের অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার বলেছে ইমিডিয়েট রক্ত দিতে হবে। মাহাত গেছে রক্ত জোগাড় করতে। বেলি সেই কবে থেকে শুধু বিড়বিড় করছে, অর্ক যেও না, প্লিজ না, তুমি এভাবে যেতে পারো না, আমাকে এভাবে শাস্তি দিও না, আমি সহ্য করতে পারবো না। ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তার বের হতেই বেলি দৌড়ে আসে তার কাছে। পাগলের মতো প্রশ্ন করতে থাকে একের পর এক। অর্ক ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? প্লিজ স্যার, বলুন না অর্ক ভালো হয়ে যাবে। প্লিজ, আল্লাহর দোহাই লাগে কিছু বলুন। বেলি কান্নায় ভেঙে পড়তে নিলে নার্স এসে ওকে ধরে। ডাক্তার গম্ভীর কণ্ঠে বলেন, নিজেকে সামলান, আপনি পেশেন্টের কি হন? আর এটা তো পুলিশ কেস। পেশেন্টের সাথে আর কে আছে? আজ আর দেরি হয় না সম্পর্কের স্বীকারোক্তিতে। বেলি নির্দ্বিধায় জবাব দেয়, পেশেন্ট আমার হাসবেন্ড। প্লিজ স্যার, বলুন না ও কেমন আছে। ফর্মালিটিজ সব পরে হবে, আগে ওকে বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। এরই মধ্যে মাহাত ব্লাড জোগাড় করে নিয়ে এসেছে। ডাক্তার নার্সকে ইশারা করে বলেন, পেশেন্টকে ব্লাড দিয়ে ক্যাবিনে শিফট করার ব্যবস্থা করো। এক ব্যাগ দেওয়া হলে জানাও কি অবস্থা হয়। আর সেই সাথে সিটি স্ক্যান করার সব রেডি করো। মাহাত ডাক্তারের হাত ধরে বলে, আমার ভাইয়া ঠিক হয়ে যাবে তো ডক্টর। দেখো, পেশেন্টের ইনজুরি সিরিয়াস, মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, একটা স্টিচ দিতে হয়েছে। এমন কেসে যেটা সাধারণত হয়, ইন্টারনাল কোনো হেমারেজ আছে কি না সেটা দেখার জন্য আমাদের সিটি স্ক্যান করতে হবে। প্লাস এটা পুলিশ কেস, তোমরা হ্যান্ডেল করতে পারবে না। বেটার হয় কল করে বাসা থেকে বড় কাউকে আসতে বলো। বেলি হাতে চোখের পানি মুছে ডাক্তারের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। জেদ ধরে বলে, পুলিশ আসুক না অন্য কেউ, আমি পরোয়া করি না। আপনি শুধু বলুন অর্ক ঠিক আছে, ওর সিরিয়াস কিছু হয়নি। ডাক্তার হতাশার সাথে মাথা নাড়েন। তারপর বেলির কাঁধে হাত দিয়ে বলেন, হেড ইনজুরিতে যতক্ষণ পেশেন্টের জ্ঞান না ফেরে আমরা কনফার্ম করে কিছু বলতে পারবো না। আমরা আমাদের চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করুন, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার আর নার্স চলে গেলে বেলি মাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে। এটা কি হয়ে গেল, মাহাদ? আমার জন্য আজকে ওর এই অবস্থা। আমি ওকে কষ্ট আর আঘাত ছাড়া আর কিছুই দিতে পারলাম না। বড় মাকে আমি কি বলবো, মাহাদ? আমি সবাইকে কি মুখ দেখাবো? মাহাদ বোনকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কষ্টে ওর নিজের বুক ভেঙে আসছে। কিন্তু বোনের দিকে তাকিয়ে ও কিছু প্রকাশও করতে পারছে না। ছোটবেলা থেকে দেখে এসেছে পরিবারের সবার প্রয়োজনে অর্ক এগিয়ে এসেছে, সবাইকে বুঝিয়েছে। অথচ আজকে সে নিজেই নিথর হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায়। এর মধ্যেই স্ট্রেচারে করে অর্ককে বের করা হয় কেবিনে নেওয়ার জন্য। বেলি ছুটে যেয়ে অর্কের হাতটা ধরে নিজের বুকের সাথে জড়িয়ে রাখে। ওর বন্ধ চোখ দুটোতে চুমু দিয়ে বলে, এত বড় শাস্তি দিও না আমাকে। সবটুকু না শুনে আমাকে এত খারাপ ভেবো না। আমি ভুল করেছি, মানছি সেটা। তুমি যা করতে বলবে তাই করব। শুধু বিশ্বাস করো, কোনো পাপ করিনি আমি। তোমাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস করো একবার। অর্ক, আমার দিকে তাকাও প্লিজ। দেখো না একবার আমাকে। তুমি না জানতে চেয়েছিলে যে আমি কি চাই, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো কি না। শোন তাহলে, আমি পারবো না থাকতে, দেব না তোমাকে যেতে। প্লিজ, একবার চোখ খুলে তাকাও, আমাকে সাহস দাও। একবার জড়িয়ে ধরে বলো বেলি আমি আছি তোমার সাথে। নার্স তাড়া দিয়ে বলে, দেখুন, এভাবে বিরক্ত করবেন না।
আমাদের কাজ করতে দিন। পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। ওয়ার্ড বয় দুটো স্ট্রেচার ঠেলে অর্ককে কেবিনে নিয়ে যায়। বেলিকে মাহাদ শক্ত করে ধরে রাখে। কই আমার নাতি? আমার অর্ক কই? ওরা আমার নাতিরে কোথায় নিয়ে আসছে? মাহাদ চমকে ওঠে দেখে আব্দুর রহমান দৌড়ে আসছেন, সাথে আসিফ সাহেব। ওদের দেখে রহমান সাহেব বলেন, অর্ক কই? তোমরা আমার অর্কের সাথে কি করছো? আল্লাহ কি দিন দেখাইলা তুমি আমাকে? আমার নাতি কই? রহমান সাহেবের চোখের পানি দিয়ে তার শুভ্র দাড়ি ভিজে ওঠে। এদিকে আসিফ সাহেব কঠিন মুখে মাহাদের দিকে তাকান। তার চোখে যতটা চিন্তা অর্কের জন্য ছিল তার চেয়ে যেন বহুলাংশে ক্রোধ ফুটে ওঠে নিজের সন্তানদের জন্য। প্রিন্সিপালের অফিস থেকে ফোন পাওয়ার পরেই তারা দুজন রওনা দেন। মাহাদ বাধ্য হয় ফোনে আসিফ সাহেবকে সব বলতে। বাবা আর দাদাকে দেখে ভয় মাহাদের হাত পা কাঁপতে থাকে। বেলি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আজগর কান্না আর লজ্জা কোনোটার মূল্য নেই কারো কাছে। নিজেকে ওর আস্থা করে পড়ে থাকা আবর্জনা মনে হচ্ছিল। ডাক্তারের কাছ থেকে অর্কের ইনজুরির কথা শুনে আসিফ সাহেবের ক্রোধ সব সীমা ছাড়িয়ে গেল। নিজের সন্তানদের ভুলের গ্লানি সে আর কত বহন করবে। মাহাতকে পরপর কয়েকটা চট দিয়েও যেন তার রাগ কমে না। বেলির দিকে তাকিয়ে বললেন, দোয়া করো তুমি, অর্কের যেন কিছু না হয়। না হলে তোমাকে নিজের হাতে জ্যান্ত কবর দিতে আমি দুবার ভাবব না। কিছুক্ষণ পরে আয়শা বেগম আর হাসনাও হাসপাতালের ছুটে আসে। কান্না করতে করতে দুজনের অবস্থা পাগল প্রায়। আয়শা বেগম এসে বেলিকে সরাসরি প্রশ্ন করেন, বেলি, এসব কি করে হলো? তোরা তো বাসায় ছিলি, তাহলে অর্ক কিভাবে ওইখানে গেল? কে করলো আমার ছেলের সাথে এত বড় শত্রুতা? তুই কেন ওকে দেখে রাখলি না? বাবা আর দাদার সামনে ভয় বেলির দম আটকে আসছিল। বড়মাকে দেখে ওর অপরাধবোধ যেন আর বাঁধ মানে না। বেলি আয়েশা বেগমকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। এদিকে হাসনা কান্না করতে থাকে আসিফ সাহেবকে ধরে। মেয়ের জীবনের এই ভোগান্তি যে আর সহ্য হচ্ছে না তার। কি করলে এই মেয়ের ভুলের প্রায়শ্চিত্ত হবে? আব্দুর রহমান হাসনা আর বেলিকে দেখে নিজের রাগ সম্বরণ করতে পারলেন না আর। সেখানেই চিৎকার চেঁচামেচি শুরু করলেন, এই সব অশান্তির মূল কারণ তুমি আর তোমার মায়া। তোমরা দুইজন মিলা আমার পরিবারটারে শেষ করবার পায়তারা করছো। তুমি আমার পোলারে আমার কাছ থেকে দূর করছো আর তোমার মায়া আমার নাতিরে দুনিয়া থেকে দূর করার পণ করছে। আমি তোমাগো কখনো মাফ করুম না। অর্কের কিছু হইলে আমি ওই মায়ার চেহারা দেখুম না বইলা দিলাম। কেবিনের বাইরে চেঁচামেচির শব্দ শুনে ডাক্তার ভীষণ বিরক্ত হন। বাইরে বের হয়ে এসে সবাইকে বকা দিয়ে বলেন, কি শুরু করেছেন আপনারা? এটা হাসপাতাল, আপনাদের পারিবারিক সালিশ বাসায় যে করবেন। এখানে পেশেন্টদের ডিস্টার্ব করবেন না। আয়শা বেগম ডাক্তারের কাছে যে মিনতি করে বলেন, আমার ছেলে কেমন আছে? প্লিজ কিছু লুকাবেন না। ওর বাবাও ডাক্তার, দরকার হলে ওকে আমরা ঢাকায় নিয়ে যাব। আপনি সত্যিটা শুধু আমাকে বলেন। দেখুন, পেশেন্ট স্ট্যাবল আছে। আমরা ব্লাড দিয়েছি। এখন সিটি স্ক্যানের রিপোর্টটা হাতে আসলে বলা যাবে ইন্টারনাল কোনো ইনজুরি আছে কিনা। একটু সময় অপেক্ষা করুন আপনারা। আসিফ সাহেব চোখমুখ শক্ত করে সব সামলাচ্ছেন। পুলিশের সাথে কথা বলে ব্যাপারটা সেখানেই চাপা দিয়েছেন। এই ঘটনা বাইরে গেলে অসম্মান ছাড়া যে আর কিছু জুটবে না। আব্দুর রহমান ছেলেকে কয়েক দফা কথার বান দিয়ে জর্জরিত করলেও আসিফ সাহেব একটা পাল্টা জবাব দেননি। এদিকে হাসনা জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়ে কান্না করছে। আজকে আয়েশা বেগমের দিকে তাকানোর মতো সাহস আর তার কাছে নেই। বেলি কেবিনের দরজায় মাথা ঠেকিয়ে বসে আছে। আহারে, ভাগ্য যদি একটু সহায় হতো, বেলি জীবন দিয়ে হলেও নিজের করা ভুলের প্রায়শ্চিত্ত করত। বিধির এ কেমন বিচার! দোসর আর সব দুর্দশা ওই মানুষটার। অন্যায় বেলি করেছে আর তার ঋণ অর্ক নিজের রক্ত দিয়ে শোধ করছে। নিঃস্বার্থ আর পবিত্র এই ভালোবাসাকে বেলি যখন নিজের মন থেকে মেনে নিতে শুরু করেছে তখন ওই মানুষটাই মৃত্যুর মুখে ওর জন্য। মানসিকভাবে বেলি যেন বিধ্বস্ত হয়ে গেছে। মনে মনে শুধু এই প্রার্থনাই করছে, আল্লাহ, এই শাস্তি দিও না। এত বড় শাস্তি আমার ভুলের জন্য দিও না মাবুদ। আমার জান নিয়ে নাও, তাও ওকে ফিরিয়ে দাও। অর্ককে আমার কাছ থেকে কেড়ে নিও না। এত বড় অপরাধের বোঝা নিয়ে আমি বাঁচব না। ওকে ছাড়া আমার চলবে না, এক মুহূর্তের জন্যও না। ঘণ্টাখানেক পরেই সিটি স্ক্যানের রিপোর্ট চলে আসে। ডাক্তার এসে সবাইকে সুখবর দেন। আল্লাহর শুকরিয়া আদায় করেন। পেশেন্ট ভালো আছে, জ্ঞান ফিরে এসেছে। সিটি স্ক্যানের রিপোর্টও ভালো, ইন্টারনাল কোনো ইনজুরি নেই। রাতটা অবজারভেশনের জন্য রাখি।
কালকে সকালে ডিসচার্জ করে দেওয়া হবে। সবাই যেন জানে পানি ফিরে পেল। রহমান সাহেব তখনই মাহাতকে বাসায় পাঠান, খাসি জবাই করে অর্কের জানের সজ্ঞা দেওয়ার জন্য। ডাক্তার যখন জানায় পরিবারের সদস্যরা অর্কের সাথে দেখা করতে পারবে, বেলি দৌড়ে কেবিনে যেতে চায়। কিন্তু রহমান সাহেব ওর হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ক্রুদ্ধ স্বরে ঘোষণা দেন, তোমার মতো মায়ের সাথে আমি অর্কের বিয়ে দিছি। এইটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু এই ভুল আমি শুধরায় নিব। খবরদার তুমি অর্কের কাছে যাবা না, তাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বেলিও ফুঁসে উঠে বলে, তুমি না করার কে বুড়ো, ছাড়ো আমাকে, দেখি আমি কে আমাকে আটকায় অর্কের কাছে যেতে। বেলি রহমান সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে নেয়, কিন্তু গালে প্রচণ্ড জোরে চড় খেয়ে মাটিতে পড়ে যায়। আকস্মিক এই ঘটনা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। বেলি নিজের গালে হাত দিয়ে বিস্ফোরিত চোখে আসিফ সাহেবের দিকে তাকায়। হ্যাঁ, জীবনে প্রথমবার বেলি ওর বাবার চড় খেল, তাও এভাবে, সবার সামনে। আসিফ সাহেব এসে বেলিকে টেনে তোলেন, মেয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলেন, হয় তুমি মরে যাও আর নাইলে আমাকে মেরে ফেলো। আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি যদি চাও তাহলে তোমার সামনে হাঁটু গেড়ে মিনতি করব। আমাদের তুমি আর শাস্তি দিও না। তোমাকে জন্ম দিয়ে যে পাপ আমরা করেছি তার জন্য আমাদের তুমি মেরে ফেলো। তবু এই পরিবারকে নিস্তার দাও, এই ছেলেটাকে তুমি নিস্তার দাও। আসিফ সাহেব হাত জোড় করে বেলির পায়ের কাছে বসে পড়েন, মাথা নিচু করে মিনতি করতে থাকেন। হাসনা ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরে, এই দিন দেখার আগে যে মরে যাওয়া অনেক ভালো ছিল। তুমি কি করছো এসব? কি বলছো তুমি? আল্লাহর দোহাই লাগে এমন করো না। দরকার হলে ওই মেয়েকে আমরা ত্যায্য করব। তাও তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না। আব্দুর রহমান মুখ ঘুরিয়ে কেবিনে ঢুকে যান। আয়েশা বেগম অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বেলির কাছে যেয়ে মনকে শক্ত করে বলেন, বেলি, তুমি বাসায় চলে যাও। এখানে নতুন করে আর কোনো অঘটন ঘটতে দিও না। আগে ওকে বাসায় নিয়ে যাই, বাকি যা হবার সেটা না হোক তখন হবে। বেলি স্থবিরের মতো তাকিয়ে থাকে আয়েশা বেগমের দিকে। তার গলার স্বর, সম্বোধন যেন বেলির পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেয়। একদিকে বাবার ক্রোধ, ঘৃণা, অন্যদিকে বড় মায়ের নিষ্পৃশ্যতা বেলিকে নিঃশেষ করে দিচ্ছিল। চোখ খুলে মন থেকে যাকে এক নজর দেখার জন্য অর্ক অস্থির হয়ে আছে তার কোনো দেখা নেই। দাদা যান, ছোট বাবা, সবাই আসলেও সে আসেনি। কিন্তু এটা কি করে সম্ভব? বেলিকে অর্ক জানে। এই মেয়ে যত অবুঝি হোক, পাষাণ না। অর্ককে এমন অবস্থায় দেখতে না আসার মতো মেয়ে তো বেলি না। অর্ক মায়ের দিকে তাকায়। ছেলের পাশে বসে আয়েশা বেগম দোয়া পড়ছেন। কিন্তু তার চোখ মুখে শুধু অর্কের জন্য চিন্তা না, যেন আরো অনেক কিছু ছিল। আয়েশা বেগম দোয়া পড়ে অর্কের মাথায় ফু দেন। ওর মুখে হাত বুলিয়ে দিয়ে বলেন, এখন কেমন লাগছে মা? বেলি কোথায়? অর্ক মায়ের হাত ধরে প্রশ্ন করে। আয়েশা বেগমকে চুপ করে থাকতে দেখে অর্ক আবার বলে, বেলি কোথায় মা? ও আসছে না কেন? আমার জ্ঞান ফেরার পরে একবারও ওকে দেখিনি। ওকে কোথায় রেখেছ তোমরা? অর্ককে উত্তেজিত হতে দেখে আয়েশা বেগম ভয় পেয়ে যান। ছেলেকে শান্ত করার জন্য বলেন, বাবা আমার, এমন করিস না, একবার নিজের দিকে তাকা। কি হাল করেছিস? আমাদের কথা ভেবে দেখ। অর্ক জোর করে উঠে বসে আয়েশা বেগমের হাত সরিয়ে দিয়ে বলে, আমাদের কথা? আমাদের কথা কি মা? বেলি কি আমাদের কেউ না? সি ইজ মাই ওয়াইফ। আমাদের থেকে ও আলাদা কবে হয়ে গেল মা? অর্ক ক্যানোলা টেনে খুলে ফেলে। ওর মন বলছে বেলি ভালো নেই। এখনই বেলির কাছে না গেলে অনেক দেরি হয়ে যাবে। ছেলের অবস্থা দেখে আয়েশা বেগম কান্না করে দেন। অর্ক, আল্লাহর দোহাই লাগে আমার কথা শোন। এমন করিস না, তুই অসুস্থ হয়ে যাবি। বেলি কোথায়? ছাড়ো আমাকে, আমি নিজেই ওকে খুঁজে নেব। আয়েশা বেগম বাধা দিয়েও ছেলেকে আটকাতে না পেরে বলেন, সবকিছু জানিস তুই, খারাপ লাগে না তোর? একবার মনে হয় না অনেক হয়েছে? এবার না হয় থামো বাবা। কেবিন থেকে বের হওয়ার আগে অর্ক মায়ের দিকে তাকিয়ে বলল, সব জানি মা, সেই জন্যই বলছি, বেলি ভুল করেছে, পাপ করেনি। আমার স্ত্রীর দিকে যদি কেউ আঙুল তোলে তাহলে সে আমাকে অপমান করবে। আর এই কেউয়ের মাঝে আমি অন্তত তোমাকে দেখতে চাই না। হিথ্রো এয়ারপোর্টে বসে আছেন মোহাইমেন সাহেব। পাশেই বসে কফি খাচ্ছেন এক ভদ্রলোক। ফর্মাল ড্রেস, ফ্রেঞ্চোকাট দাড়ি, চোখে রিমলেস চশমা। আভিজাত্যপূর্ণ অবয়ব দেখে বয়স অনুমান করা কঠিন। ভদ্রলোকের নাম হামির রহমান, আব্দুর রহমানের কনিষ্ঠ পুত্র। ১৯ বছর ধরে পরিবার
পরিজন সব ফেলে বিদেশের মাটিতে পড়ে আছেন। পেশায় সফল ব্যারিস্টার মোহাইমেন সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, যা করছিস ভেবেচিন্তে করছিস তো? এতগুলো বছর কেটে গেল, তোকে হাজারবার বলেও দেশে ফেরাতে পারিনি। বাবার ওপর রাগ করেছি যে সব ছেড়ে দিয়ে আসলি, তারপর আর কখনো গ্রামে পা দিসনি। এখন এভাবে হুট করে সব ফেলে যাচ্ছিস। ভালো করে ভেবে দেখ। হামির সাহেব চুপ করে কফিটা শেষ করেন। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোমরা বড়রা যখন নিজেদের দায়িত্ব পালন করতে পারোনি তখন কাউকে না কাউকে তো সেটা করতেই হবে। সুসন্তান হয়ে বাবাকে তোমরা সারা জীবন শ্রদ্ধা দেখিয়েছ। আমি না হয় কুসন্তান হয়ে রিয়ালিটি দেখাই। লেটস গো। প্লেনে ওঠার আগে হামির সাহেব মনে মনে বললেন, আমি আসছি আব্বা। আপনি সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত থাকুন। চিলিকোঠার ঘর অন্ধকার করে বেলি মাটিতে বসে আছে। ছাদের লাইটগুলো পর্যন্ত নেভানো। শুধু চাঁদের আলোয় আবছাভাবে ওর অবয়ব দেখা যাচ্ছে। একটা মানুষ অপরাধের বোঝায় কতখানি নই পড়তে পারে তার জলজ্যান্ত মূর্তি যেন বেলি। আপনজনদের করা প্রশ্নের বান কি কম ছিল যে অবজ্ঞা আর অবহেলার বিষ ওকে পান করতে হলো? এই এক জীবনে বেলি আর কত মানুষের কষ্টের কারণ হবে? না, যা হয়েছে যথেষ্ট হয়েছে। বেলি আর কিছু হতে দেবে না। আর কাউকে কষ্ট দেবে না। আর কারো অভিশাপের কারণ হবে না। বেলি চোখ মুছে অর্কের ছবির দিকে একবার তাকায়। তারপর হাতের মুঠিতে ধরা ব্লেডটা নিজের কবজিতে বসানোর আগেই দরজা খুলে যায়। অর্ক ঘরে ঢুকে বেলিকে দেখে বিস্ফোরিত চোখে ছুটে যেয়ে ওর হাত থেকে ব্লেড ফেলে ওকে বুকে জড়িয়ে ধরে, কি করছিলে তুমি এটা? এত বড় সাহস তোমাকে কে দিল? আমার বেলিকে আঘাত করার কথা তুমি ভাবলে কি করে? বেলি অর্কের বুকে মাথা রেখে নিজের শরীরটাকে যেন ওর সাথে মিশিয়ে ফেলে। পাগলের মতো প্রলাপ বকতে থাকে। কেউ আমাকে চায় না। সবাই আমাকে দূরে যেতে বলে। আমি আমি অনেক কষ্ট দিয়েছি সবাইকে। তোমাকে কষ্ট দিয়েছি। তুমি চলে যাও। আমার কাছে এসো না। আমাকে আমাকে মরে যেতে দাও। বেলি উঠে যে ব্লেড তুলে নেওয়ার চেষ্টা করলে অর্ক ওকে টেনে আবার নিজের বুকে নেয়। দু হাত দিয়ে শক্ত করে ধরে রাখে ওকে। নিজের শারীরিক ব্যথা যেন তুচ্ছ হয়ে যায় বেলির এই অবস্থা দেখে। অর্ক বেলি কপালে গালে অজস্র চুমু দিয়ে ওকে আদর করে। কিন্তু বেলি কিছুতেই শান্ত হতে চায় না। আজ যেন ও নিজের মাঝে আর নেই। অর্কের মাথার ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে দেখে ও চিৎকার করে কান্না করতে করতে বলে, কেন এসেছো তুমি আমার কাছে? আমি তো ভালো না। আমি অনেক খারাপ। দেখো তোমার কি হাল করেছি আমি। কত রক্ত ঝরিয়েছি তোমার। তুমিও আমাকে মারো। মেরে ফেলো আমাকে। বেলি অর্কের হাত দিয়ে নিজেকে আঘাত করতে চায়, কিন্তু পারে না। তার আগেই অর্ক ওর ঠোঁট দুটোকে নিজের ভালোবাসার বাঁধনে আটকে ফেলে শুষিয়ে নিতে চায় প্রেয়সীর সব যাতনাকে। কতটা সময় ওরা একে অপরের মাঝে ডুবেছিল তার হিসাব যেন চাদর রাখতে চায় না। ঢেকে যায় মেঘের আড়ালে। অর্কের বুকে মাথা রেখে বেলি যখন প্রশ্ন করে, এত কেন ভালোবাসো আমাকে? আমি তো তোমার যোগ্য না। অর্ক ওর অশ্রুসিক্ত চোখ দুটোতে ঠোঁট ছুঁয়ে বলে, এই প্রশ্নের জবাব যেদিন দিতে পারবো সেদিন বুঝবে ভালোবাসা নিজের দিশা হারিয়েছে। এত কঠিন কথা আমি বুঝি না। সহজ করে বলো কেন ভালোবাসো আমাকে? অর্ক বেলিকে বুকের সাথে জড়িয়ে দেয়ালে ঠেস দিয়ে বসে। তারপর ক্লান্ত স্বরে বলে, ভালোবাসায় মস্তিষ্ক অসাড় আর হৃদয় অসহায় হয়ে যায় বেলি। প্রেমের গলিতে এসে যুক্তিরা পথ হারায় আর অনুভূতিরা উল্লাস করে। কিন্তু কেন? এর জবাব মহাকালের কাছেও নেই। আমি তো কেবল সাধারণ একজন মানুষ। বেলি অর্কের বুকে মাথা রেখে ওর হৃদস্পন্দনকে অনুভব করতে থাকে। আর সেই অনুভূতির পড়তে পড়তে মিশতে থাকে প্রেমের কস্তুরী। আব্দুর রহমান তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন। বুকের ভেতর অস্থিরতার ডানা চাপটাচ্ছে। কানে বারবার ভেসে আসছে রাতে মেজ ছেলে আসিফের বলা কথাগুলো। অর্ককে হাসপাতাল থেকে ফিরে আসতে দেখে রহমান সাহেব আসিফ আর হাসনাকে অভিযোগের তীক্ষ্ণ ছোড়ায় ফালি ফালি করছিলেন। এক পর্যায়ে আসিফ সাহেব বাবার হাতটা তুলে নিজের মাথায় রেখে বলেন, বাবা, সন্তান হিসেবে আমি শুধু আপনার কষ্টের বোঝা বাড়িয়েছি। আপনি দোয়া করেন যেন আমার জন্য শেষবারের মতো আপনাকে আর একটা বোঝা বইতে হয়। আমার জানাজা যেন আপনার চোখের সামনে দিয়ে এই রহমান মঞ্জিল থেকে বের হয়। রহমান সাহেবের নিঃশ্বাস দ্রুত হতে থাকে। অস্থিরভাবে নামাজের পাটিতে বসে উনি দোয়া পড়তে থাকেন যেন আর কোনো অনর্থ না হয়। হঠাৎ অন্দরমহলে শোনা যায় হাসনা বেগমের বুকফাটা আর্তনাদ। রহমান সাহেবের হাতের তছবি ছিঁড়ে মাটিতে গড়িয়ে পড়ে কালো দানাগুলো। সকাল 7টা বেজে 15 মিনিট।
আজকে কুয়াশা অনেক বেশি থাকায় সূর্যের এখনো দেখা মেলেনি ওইভাবে। চারিদিকে কেমন শীতল গুমুট ভাব। সবকিছু যেন থমকে আছে বিরাট কোনো অঘটনের আশঙ্কায়। আইসিইউর বাইরে হাসনাকে বুকে জড়িয়ে বসে আছেন আয়শা বেগম। একটু পরপর হাসনা কেঁপে উঠছেন। সেটা শীতের চাইতে বেশি যে ভালোবাসার মানুষটাকে হারানোর শঙ্কায় তা বুঝতে কারো কষ্ট হয় না। আয়শা বেগম নিজের গায়ের চাদরটা দিয়ে হাসনাকে লেপ্টে রাখেন। এতগুলো বছর ধরে এই মেয়ে শুধু ভালোবাসার মানুষটার মুখের দিকে তাকিয়ে সব লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে এসেছে। বড় ছোট যে যতই কটু কথা বলুক না কেন একবারের জন্য তাদের পাল্টা কোনো জবাব দেয়নি। কখনো চায়নি স্বামী সন্তান নিয়ে দূরে কোথাও যে একটু শান্তিতে থাকতে। এমনও হয়েছে যে আসিফ সাহেব হাল ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছেন নিজের পরিবারকে নিয়ে। কিন্তু হাসনা তাতে সায় দেয়নি। সবসময় স্বামীর পরিবারকে নিজের পরিবার ভেবে সব অন্যায়কে মাথা পেতে নিয়েছেন। ভালোবাসার মানুষটাকে পেয়ে আর কোনো অধিকার দাবি করেননি। অথচ বিনিময়ে কি পেলেন? আজ নিজের সন্তানদের করা ভুলে তার সংসার পুড়ে ছাই হয়ে গেছে। বেলির একটা ভুল সিদ্ধান্ত আসিফ সাহেবের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আয়শা বেগম দীর্ঘশ্বাস ফেলে নিশ্চুপ হয়ে থাকা হাসনার দিকে তাকান আর মনে মনে ভাবেন বেলিকে মাফ করা তার ধৈর্যের সীমার বাইরে চলে যাচ্ছে। মমতার আঁচল যেন ছোট হয়ে পড়েছে বেলির ভুলের সামনে। এদিকে অর্ক একটা চেয়ারে মাথা এলিয়ে বসে আছে। প্রচণ্ড ব্যথায় মাথা যেন ছিঁড়ে যাচ্ছে ওর। কিছুক্ষণ পরপর চোখের সব ঝাপসা হয়ে আসছে। আসিফ সাহেবকে হাসপাতালে নিয়ে আসতে ওকে যে অনেক কষ্ট করতে হয়েছে। অচেতন মানুষটাকে কোলে করে গাড়িতে তোলা, ড্রাইভ করে হাসপাতালের নিয়ে আসা এসব অর্ককে একাই করতে হয়েছে। নিজের অবস্থার দিকে তাকানোর ফুরসত পর্যন্ত ছিল না। মাহাদ ছোট মানুষ। ওকে বাসায় আব্দুর রহমানের কাছে রেখে এসেছে। অর্ক পাশে বসা বেলির দিকে তাকায়। মেয়েটা একদিনে যেন নরক দর্শন করে আসলো। ওকে দেখে ছিন্ন খঞ্চনার মতোই লাগছিল। দু হাতে শক্ত করে অর্ককে ধরে রেখেছে। কতটা কষ্টের ঝড় ওর ওপর দিয়ে যাচ্ছে অর্ক বুঝতে পারে। কিন্তু নিয়তির সামনে যেন সবাই আজ অসহায়। অর্ক সবটুকু দিয়ে চেষ্টা করেও কিছুই সামলে রাখতে পারল না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। আইসিইউতে থাকা ডিউটিরত ডাক্তার বের হয়ে এসে বলেন, আসিফুর রহমানের পরিবারের কারা আছেন? অর্ক আর বেলি দৌড়ে আসে ডাক্তারের কাছে। আয়শা বেগম হাসনাকে ধরে নিয়ে আসেন। অর্ক ডাক্তারকে বলল, ডক্টর, আমার ছোট বাবা কেমন আছেন এখন? দেখুন, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মেজর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে উনার। তবে তার চেয়ে অ্যালার্মিং হলো কিছুক্ষণ আগে একটা স্ট্রোকের মতো হয়েছে উনার। সম্ভবত উনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। আমরা ট্রাই করছি, বাট নেক্সট 24 ঘন্টায় যদি আবার কোনো কার্ডিয়াক অ্যাটাক হয় তাহলে কিছু করার থাকবে না। হাসনা বেগম ডাক্তারের কাছে যে হাত জোড় করে বলেন, ও ঠিক হয়ে যাবে তো। রাতে কত কথা বলল আমাকে, কিন্তু শরীর খারাপের কথা তো কিছু বলেনি। এত কিছু কিভাবে হয়ে গেল আমি কিছুই টের পেলাম না কিভাবে? দেখুন, রিপোর্ট যা এসেছে তাতে বোঝা যাচ্ছে হার্টের পেইন ওনার আগেই হচ্ছিল। তখন যদি হাসপাতালের আনা যেত তাহলে হয়তো এত খারাপ অবস্থা হতো না। ও বাঁচবে তো, আমার কাছে ফিরে আসবে তো। হাসনার গলা কান্নায় ভেঙে আসে। আমরা মিথ্যা আশ্বাস দেব না। এখন পর্যন্ত চান্স খুব কম। আপনারা মানসিক প্রস্তুতি রাখেন, বাকিটা আল্লাহর ইচ্ছে। ডাক্তার চলে যেতেই হাসনা বেগম চিৎকার করে ডুকরে ওঠেন। আয়েশা বেগমকে জড়িয়ে ধরে বলেন, ও বুবু, কি বলছে এরা? আমি কিসের প্রস্তুতি রাখব? আমার বুক খালি হয়ে যাচ্ছে। আমার মাথার ছায়া সরে যাচ্ছে। আমি কিসের প্রস্তুতি রাখব? বুবু, আমি কি করব? আল্লাহ আমাকে কি দিন দেখালো? আমার তো ওই মানুষটা ছাড়া আর কেউ নাই বুবু। আমাকে ওর মতো করে ভালোবাসার তো আর কেউ নাই। ওকে ছাড়া আমি কি নিয়ে থাকব? বেলি এসে হাসনাকে ধরতে চায়, কিন্তু হাসনা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। খবরদার, তুই আমাকে ধরবি না। এই সব কিছুর জন্য তুই দায়ী। তোর জন্য আজ ওর এই অবস্থা। ওর যদি কিছু হয়, বেলি আমি বলে রাখলাম তোর চোখের সামনে দিয়ে একটা না দুইটা জানাজা উঠবে। তুই খুশি হবি তো? তোকে আম্মা বলে ডাকার মানুষটাকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিলি। এখন তোর মন ভরেছে তো? আয়শা বেগম এসে হাসনাকে ধরার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এতক্ষণ থেকে নিজেকে পাথরের মতো করে রাখা মানুষটা যেন ধুলোর মতো লুটিয়ে পড়ল বড় জায়ের বুকে। বেলি নির্বাক হয়ে দেখছে সব। একদম চুপ করে শুনছে সবার বলা নিষ্ঠুর কথাগুলো।
অভিযোগের তীর ছুঁড়ে দেওয়া কাছের মানুষগুলো যদি জানতো বেলির হৃদয়ে আর ক্ষত করবার মতো জায়গাটুকু অবশিষ্ট নেই, তাহলে বোধহয় ওকে তারা একটু নিস্তার দিত। নার্স আর ওয়ার্ড বয় হেসে হাসনাকে স্ট্রেচারে করে নিয়ে গেল। আয়েশা বেগমও তাদের সাথে গেলেন। চোখের সামনে এসব দেখে অর্কের মনে হচ্ছে ও যেকোনো সময় মাথা ঘুরে পড়ে যাবে। শারীরিক যন্ত্রণা আর মানসিক যাতনা ওর শেষ শক্তিটুকু যেন নিঃশেষ কর দিচ্ছিল। অর্ক দেয়াল ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকায়। আস্তে আস্তে বেলির কাছে এসে বলে, আমাকে একটু ধরবে বেলি? খুব খারাপ লাগছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। বেলি চোখ তুলে অর্ককে দেখে। কি ভয়ানক অসুস্থ দেখাচ্ছে ছেলেটাকে। এই স্প্রের জন্য তো বেলি দায়ী। নিজেকে শাস্তি দেওয়ার কারণ যেন ঢেউয়ের মতো আছড়ে পড়ছে ওর সামনে, অপেক্ষা শুধু ওকে নিমজ্জিত করার। অর্কের অবস্থা দেখে বেলি নিজেকে সামলে নেয়। ওকে ধরে বেঞ্চে বসিয়ে নিজেও ওর পাশে বসে। অর্ক নিস্তেজ হয়ে বেঞ্চে শুয়ে পড়ে। বেলির কোলের ওপর মাথা রেখে ওর পেটের কাছে মুখ গুজে দিয়ে চুপ করে থাকে। কিছুক্ষণ পরে অর্ক নিজের কাঁধে বেলির কান্নার উষ্ণতা টের পায়, আর বেলি বুঝতে পারে ওর কোলে মাথা রেখে ওই মানুষটাও আজকে কাঁদছে, যে পাহাড়ের মতো অটল থেকে সব সামলে নিত। আচ্ছা, বেলি কি করলে এই ভাঙ্গন ঠেকাবে? নিজের করা ভুল না ওকে বাঁচতে দেয়, আর না অর্কের ভালোবাসা ওকে মরতে দেয়। বেলির এই অভিশপ্ত জীবনের শেষ কোথায়? রহমান সাহেবকে মাহাত ব্লাড প্রেসারের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। বুড়ো মানুষটা আজকে বাচ্চাদের মতো ছটফট করছিল। মোহনাকে বাসায় রেখে শিশির গেছে হাসপাতালে। ওইখানে বাবার অবস্থা নাকি ভালো না। সেদিনের ছোট মাহাত আজ যেন কত বড় হয়ে গেছে। বুক ফেটে কান্না আসছে, অথচ মুখে তার লেশমাত্র নেই। শান্তভাবে সবকিছু ম্যানেজ করে যাচ্ছে। মোহনা জোর করে মাহাতকে খেতে নিয়ে গেল। রহমান সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। হঠাৎ করে টের পেলেন বহু বছর আগের সেফ রান। ওই রমণীর চুলের গন্ধ যা একসময় তার হৃদয়কে তোলপাড় করে রাখত। তার যৌবনকালের প্রিয় নেশা ছিল এই গন্ধে বুঁদ হয়ে থাকা। রহমান সাহেব অনেক কষ্টে চোখ মেলে তাকিয়ে দেখেন সিঁড়ির কাছে তার সহধর্মিণী জোবেদা বেগম বসে আছেন। মাথায় কাপড় দেওয়া থাকলেও পাকা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে কপাল জুড়ে। রহমান সাহেব ত্রিখুরি করে উঠে জোবেদা বেগমের হাত ধরতে যান, কিন্তু তাকে ছুঁতে পারেন না। তিনি অস্থির হয়ে বলে ওঠেন, জোবেদা, তুমি এতদিন পরে আসলা আমার কাছে। এতদিন পরে মনে পড়ল আমার কথা। কাছে আসো আমার। তোমাকে আমি ধরতে পারি না কেন? জোবেদা বেগম তার পান খাওয়া ঠোঁটের বাঁকা হাসি দিয়ে বলেন, আমি তো আপনার কাছে আসি নাই। আমি আসছি আমার ছেলের জন্য। আসিফকে সাথে নিয়ে যাইতে আসছি। রহমান সাহেব আঁতকে ওঠেন স্ত্রীর কথা শুনে। আকুল হয়ে বলেন, তুমি কি বলো এসব? আসিফরে নিয়া তুমি কই যাইবা? ওরে তো আপনি চান না। সব সময় কষ্ট দেন। আমি আপনার কাছে ওরে আর থাকতে দিমু না। আমার সাথে নিয়া যামো ওকে। খবরদার জোবেদা, বাজে কথা বলবা না। এইটা কি আসিফের যাওয়ার সময়? ওর বউ আছে, পোলাপান আছে। তুমি ভরা সংসার থেকে কেমনে নিয়া যাইতে চাও আমার পোলারে? আপনার কাছে তো আসিফ খালি বোঝার মতন। ওরে আপনি কোনোদিন বোঝেন নাই। তাইলে আমি আমার কাছে ওরে নিয়ে যাই। আপনি থাকেন আপনার জেদ নিয়া। রহমান সাহেবের কাছে দিশেহারা লাগে। জোবেদা বেগম কি বলছে এসব? উনি রাগ দেখিয়ে বলেন, নিয়া যাইতে চাইলে আমারে নিয়া যাও। তাও আসিফের কথা বলবা না। আমারে এই সাজা দিও না। আসিফরে নিয়া যাও না। আমি ওরে যাইতে দিমু না। ঘুম থেকে চিৎকার করে ওঠেন রহমান সাহেব। মাহাদ আর মোহনা ছুটে আসে তার কাছে। দাদাজান, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? মোহনা ভয় পেয়ে বলে। আব্দুর রহমান তাড়াতাড়ি করে নিজের পাঞ্জাবি পরেন। মাহাদকে বলেন, আমারে এখন হাসপাতালের নিয়া চলো। আমি আসিফের কাছে যামু। মাহাদ এসে রহমান সাহেবকে ধরে বলল, দাদাজান, শান্ত হন আপনি। এমন করলে শরীর খারাপ করবে আপনার। আমারে তোমরা আটকাও না। আসিফের কাছে নিয়া যাও আমারে। জোবেদা আসছে ওরে নিতে। আমি আসিফরে যাইতে দিমু না। তোমাগো দোহাই লাগে, আমারে নিয়া যাও আসিফের কাছে। হাসপাতালের আব্দুর রহমান ছেলের পাশে ঘন্টা ধরে বসে থাকেন। এত বছরের সব অভিমানের কথা ভুলে ছেলেকে ভালোবাসার দাবি করেন। আসিফ সাহেবের মাথায় হাত দিয়ে বলেন, আমি না হয় তোমার জন্য ভালো বাপ হইতে পারি নাই। তাই বইলা এত খারাপও না যে তুমি আমার কাঁধে তোমার খাট তুইলা যাওয়ার শাস্তি দিবা। এমনটা কইরো না, আসিফ। তোমার আব্বার বুকে উই জ্বর নাই। আমারে এত বড় শাস্তি দিও না। তুমি ফিরা আসো। আমি সব মাইনা নিমু। যেমনে বলবা তাই করুম। তুই খালি ফিরা আয় বাপ।
আমারে কথা শুন আসিফ, এমনে ফাঁকি দিয়া যাইস না বাজান আমার। বুড়া বাপরে রহম কর। হাসনা বেগম কেবিনের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন। তার চোখ মুখ যেন পাথর হয়ে গেছে। কেমন থম ধরা কণ্ঠে বললেন, আপনার ছেলেকে বলেন আমাকে নিয়ে যেতে। ও যদি না ফিরে তো আমাকে নিয়ে যেতে বলেন। কার ভরসায় আমাকে ফেলে যেতে চাইছে? ও ছাড়া তো আমার কেউ নাই। ওকে বলেন, দুনিয়া কেন কবরেও আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তোমরা কেউ কোথাও যাইবা না। আমারে বিদায় দেওয়ার সময় তোমাগো সবাইরে আমার লাগবো। এমন কথা মুখে আইনো না। রহমান সাহেব নিজের মাথার টুপি খুলে ছেলের মাথার কাছে রাখলেন। পকেট থেকে ছেঁড়া তসবির দানাগুলো বের করে বললেন, আল্লাহর কসম লাগে যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ফিরে না আসবা আমি দানা পানি কিছু মুখে দিমু না। আমার সারা জীবনের ইবাদত যদি আল্লাহ কবুল করছেন তাইলে তুমি চোখ খুলবা। নিজের হাতে এই টুপি আমার মাথায় পরায় দিবা। ওই ভয়ানক রাতের পরে আরো দুর্বিষহ 11টা দিন চলে গেল। রহমান মঞ্জিলের দিক নাড়িয়ে দিয়ে গেছে আসিফের অসুস্থতা। মৃত্যুর দুয়ার থেকে সবার দোয়া যেন ফিরিয়ে এনেছে আসিফুর রহমানকে। তবু কারো মাঝে স্বস্তি নেই। থাকবেই বা কিভাবে? আসিফ সাহেব তো আর আগের মতো করে ফিরে আসেননি। স্ট্রোকের কারণে শরীরের একপাশ প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার বলেছেন নিয়মিত থেরাপি দিলে হয়তো কিছুটা ইমপ্রুভমেন্ট আসবে, কিন্তু আগের সুস্থ স্বাভাবিক জীবনে ফেরা তার জন্য খুব কঠিন হবে। আজকে বাসায় নিয়ে আসা হয়েছে আসিফ সাহেবকে। অর্ক আর শিশির বিছানায় শুইয়ে দিল ওদের ছোট বাবাকে। মাহাদ আর শিউলি বাবার মাথার পাশে বসে আছে। জ্ঞান ফেরা পর থেকে একবারও নিজের ছেলেমেয়েদের সাথে কোনো কথা বলেননি আসিফ সাহেব। সবার কথা শুনে শুধু ফ্যালফ্যাল করে তাকান। আর সেই বোবা দৃষ্টি হাসনার বুকের ভেতর যেন টপ্ত ছোড়ার মতো আঘাত করে। বসার ঘরে সবাই আজকে একসাথে রয়েছে। রহমান সাহেবের মেয়েরাও এসেছে। মোহাইমেন সাহেবকে ফোন দিয়ে হামির সাহেব পরিবারের সবাইকে জড়ো করেছেন। ১৯ বছর পরে আজকে রহমান সাহেবের ছোট ছেলে এই বাড়িতে পা দিয়েছে। কিন্তু আনন্দের বদলে সবার মাঝেই কেমন যেন উৎকণ্ঠা। সবচেয়ে বেশি কাবু হয়ে গেছেন আব্দুর রহমান। বয়সের চেয়ে বেশি অপরাধের বোঝা তাকে পেয়ে বসেছে। হামির রহমান এসে সরাসরি বাবার মুখোমুখি দাঁড়ান। নিজেকে গুছিয়ে উঠতে অনেক বছর লেগেছে। তবে আজকে আবেগের স্থান আর নেই কোথাও। সময় এসেছে সত্যটা সামনে আনার। আব্বা, আপনি খুশি তো? দেখেন যে শাস্তি আপনি দিতে পারেননি আসিফ ভাই আর হাসনা ভাবিকে, ওরা সেটার শাস্তি পেয়ে গেছে। শুধু ওরা কেন, আসিফ ভাইয়ের মেয়ে বেলির জীবনও আপনি নষ্ট করে দিয়েছেন। এবার আপনি খুশি তো? আব্দুর রহমান ছেলের দিকে তাকিয়ে ম্লান হেসে বললেন, এত বছর পরে তুমি ফিরা আসছো আমারে দোষী প্রমাণ করতে। নিজের মনের ক্ষোভ তুমি আমারে সবার সামনে ছোট কইরা মিটাইতে চাও। আপনি তখনও বোঝেননি, আজকেও বুঝবেন না। আপনার জেদ, বংশের অহংকার আপনার সন্তানদের জীবনের সবচেয়ে বড় শত্রু, এটা মানতে আপনার আর কার ভোগান্তি দেখতে হবে? আর কতগুলো জীবন নষ্ট করবেন আপনি? রহমান সাহেব উত্তেজিত হয়ে বলেন, অপবাদ দিবা না আমাকে তুমি। আমি কারো জীবন নষ্ট করি নাই। তোমার জীবন তুমি নিজে নষ্ট করছো। এইটা তো আমিও মানি। আব্বা, আমার জীবন আমি নিজের হাতে নষ্ট করেছি। উচিত ছিল বংশ মর্যাদা লাথি মেরে ভালোবাসার মানুষটার হাত ধরা। কিন্তু আমি পারি নাই আসিফ ভাইয়ের মতো হইতে। কিন্তু আপনার কথার ছোবল তো সাপের বিষের চাইতেও ভয়ানক। আব্বা, সেদিন নীলিমা আপনার কথা সহ্য করতে না পেরে নিজের জান দিয়ে দেয়। আপনার করা অপমানের যন্ত্রণা থেকে ওর কাছে মৃত্যু বেশি সহজ মনে হয়েছিল। আজ দেখেন, এত বছর পরে আপনার ছেলের কি অবস্থা করেছেন আপনি। সময় পাল্টেছে আব্বা, কিন্তু আপনার মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ হয় নাই। মোহাইমেন সাহেব এসে হামিরকে থামাবার চেষ্টা করেন। কিন্তু হামির যেন আগ্নেয়গিরির লাভার মতো নিজের এত বছরের পুঞ্জীভূত ক্ষোভ উপড়ে দিচ্ছিল। সরি ভাইয়া, আমাকে থামাতে এসো না। অনেক কিছু এমন হয়েছে এই রহমান মঞ্জিলে যা থামানোর সুযোগ ছিল তোমার কাছে। কিন্তু তুমি সেটা করনি। তাহলে আজ আমাকেও চুপ করতে বলো না। ঘরের এক কোণায় মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা বেলিকে হামির সাহেব হাত ধরে সবার মাঝে নিয়ে আসেন। অর্ক কিছুক্ষণ আগেই ফোন নিয়ে ট্রিকরি করে বের হয়ে গেছে। ও যাওয়ার পর থেকেই বেলির যেন দম আটকে আসছে নিজের আপনজনদের মাঝেই। ভাইয়া, ভাবি, দেখেছ এই মেয়েকে তোমরা? ওর বয়স কত? মাত্র 21 বছরের একটা মেয়ের করা ছোট্ট ভুলের জন্য তোমরা সবাই ওকে দাগী আসামির মতো ট্রিট করছো। যে পারছে এসে ওকে অপমান করছে, অভিশাপ দিচ্ছে।
অথচ একবার কি তোমরা কেউ ভেবে দেখেছ যে মেয়ের বইখাতা নিয়ে হইহুল্লোড় করার কথা সে তোমাদের অভিযোগের বোঝা নিয়ে কিভাবে দিন কাটাচ্ছে? বেলির মাথা নিচু করে থাকে, না কারো দিকে তাকায় আর না কিছু বলে। চোখের পানিও মনে হয় ওর ফুরিয়ে এসেছে। কত প্রার্থনা করছে যেন নিঃশ্বাসটা ফুরিয়ে যায়, কিন্তু না তো বেলির দোয়া কবুল হয় আর না কারো ওর ওপর দয়া হয়। জ্যোৎস্না বেগম মুখ চামটা দিয়ে বলে ওঠেন, বাহ আমির, বিদেশ থেকে ব্যারিস্টার হয়ে এসেছিস নিজের পরিবারকে তুচ্ছ করার জন্য, অপমান করার জন্য। তুই কি জানিস এই মেয়ে কি করেছে? আজকে এই পরিবারের সব অশান্তি, অনিষ্ট বেলির জন্য হয়েছে। আসিফ ভাইয়ের এই অবস্থাও ওর জন্য। হামির সাহেবের রাগ যেন আজ কোনো বাধা মানে না। অতীতের এক নোংরা পাতা উনি সবার সামনেই খুলে বসেন। সিরাজ স্যারের কথা তোর মনে আছে, আপা? ঝড়ের সেই রাতে স্যারের ঘর থেকে তোকে আমি নিয়ে এসেছিলাম, মনে পড়ে? সেদিন বাপ ভাইয়ের সম্মানের কথা ভাবিসনি? ছোট বড় সবার সামনে নিজের অতীতের কথা শুনে জ্যোৎস্না বেগম হায় হায় করে ওঠেন। হামির, মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারলি? একবারও বোনের কথা ভাবলি না? মেয়ের মতো ভাতিজিকে সবার সামনে বারবার অপদস্থ করার আগে তুই ভেবেছিলি তোর তুলনায় তো আমি কিছু করিনি আপা। শুধু সত্যটা চোখে আঙুল দিয়ে দেখালাম। কাচের ঘরে বসে বাইরে তিল মারতে হয় না, তাইলে নিজেরই ক্ষতি সবার আগে হয়। মোহনা এসে বেলিকে নিয়ে ভেতরে চলে যেতে চাইলে হামির সাহেব বাধা দেন। বেলি কোথাও যাবে না। ও আজকে দেখুক দোষ সবটা ওর একার ছিল না। বেলি জানুক যারা ওকে দিনরাত অপমান করতে দ্বিধা করেনি ওদের নিজেদের ও কত লুকানো লজ্জা আছে। আয়শা বেগম এতক্ষণ ধরে চুপ ছিলেন। চোখের সামনে পুরো পরিবারের মাঝে বিষবাষ্প ছড়িয়ে পড়তে দেখে এবার আর চুপ করে থাকতে পারলেন না। কিছুটা রেগেই বললেন, হামির, বাইরে থেকে হুট করে এসে সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো সহজ, কিন্তু নিজের দাঁড়িয়ে থেকে সবটা হতে দেখা অনেক কঠিন। তোমার কি মনে হয় আমরা কেউ বেলিকে ভালোবাসি না? সবাই ওর শত্রু এখানে। নিজের ছেলেকে দিনের পর দিন ওর জন্য পড়তে দেখেছি আমি, তাও স্নেহের ছায়া ওর মাথা থেকে সরতে দেয়নি। কিন্তু এটা কিভাবে অস্বীকার করব যে এই সব কিছু যা হচ্ছে তা শুধু বেলির কারণে? আজ এই পরিবারের কেউ ভালো নেই। আসিফকে যে দেখো গিয়ে, কেমন লাশের মতো পড়ে আছে বিছানায়। হাসনার দিকে তাকাও একবার, দেখো ওই মানুষটার মাঝে জীবনের আর কোনো আনন্দ বাকি নেই। এইসব কার জন্য হয়েছে? শুধুমাত্র বেলির একটা ভুল, ওর যে সবকিছু তছনছ করে দিয়েছে। আর তুমি এসে আমাদের দোষ বুঝছো? হামির সাহেব মাথা নেড়ে হাসেন। এই হাসি কষ্টের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তারপর এসে বেলির হাত ধরে বলেন, আমি ভাবতাম বেলির আর কেউ না থাকুক, কিন্তু ওর বড় মা সবসময় ওর ঢাল হয়ে থাকবে। বাট আমি ভুল ছিলাম। আই ওয়াজ জাস্ট অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, মানলাম তোমাদের কথা। বেলি মহাদোষী। ওর দোষের না শেষ আছে আর না ক্ষমা। তো বেটার, বেলিকে আমি আমার সাথে নিয়ে যাব। ওর দায়িত্ব সব আমার। তোমাদের আর ওকে নিয়ে ভাবতে হবে না। মোহাইমেন সাহেব ভাইয়ের কথা শুনে হতবাক হয়ে বলেন, তুই কি বলছিস এসব? বেলি অর্কের ওয়াইফ। এত বড় ডিসিশন তুই একা নিতে পারিস না। ওকে, তাই হোক। অর্ক আসুক। হয় ওরা দুজন দুজনকে মেনে নিয়ে এখান থেকে দূরে চলে যাক, আর নাইলে আমি বেলিকে নিয়ে লন্ডন চলে যাব। এই টক্সিক পরিবেশে দুটো জীবন নতুন করে নষ্ট হতে দেব না আমি। বেলি ফালফাল করে হামিরের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা আজকে ওর জন্য যা করেছেন বেলি তার ঋণ কখনো শোধ করতে পারবে না। তবে নিজের পরিবারকে ছেড়ে বেলি কোথাও যাবে না। অর্ককে ছাড়া বেলি নিজের অস্তিত্বের কথা ভাবতেই পারছে না। ছোট চাচু, তুমি আমার জন্য এতখানি ভেবেছ, এই জন্য অনেক থ্যাঙ্কস। কিন্তু শরীরের আঘাত লাগলে ব্যথা সারাতে হয়। অঙ্গ কেটে আলাদা করে ফেললেই সমাধান আসে না। আমি ভুল করেছি, ভুলের প্রায়শ্চিত্তও করব। কিন্তু আমার পরিবার ফেলে আমি কোথাও যাব না। কথাগুলো বলে বেলি আর কারোর দিকে তাকায় না, মাথা নিচু করে চলে যায়। রাতে অনেক দেরি করে অর্ক বাসায় ফেরে। বেলি ওর জন্য না খেয়ে বসেছিল। অর্ককে আসতে দেখে ও টেবিলে খাবার সাজায়। কিন্তু অর্ক কিছু না বলে সোজা ছাদে চলে যায়। বেলি কিছু বুঝতে না পেরে অর্কের পেছনে যায়। কিছুক্ষণ পরে দুজনকেও দেখা যায় চুপ করে চিলেকোঠায় বসে থাকতে। সামনে পড়ে আছে ফিরোজ আর বেলির বেশ কিছু যুগলবন্দি ছবি। বেলি অর্কের হাত ধরে বলে, তুমি কি এসব বিশ্বাস করেছ? আমার দিকে তাকিয়ে বলো, তোমার কি আমাকে সন্দেহ হচ্ছে? অর্ক বেলির হাতটা ধরে বলে, তোমার আর কলেজ যেতে হবে না। আমি ব্যবস্থা করব সব। তুমি প্রাইভেটে পরীক্ষা দেবে,
বেলি রেগে অর্কের হাত সরিয়ে দেয়। মাথা নেড়ে বলে, কখনো না। যে অপরাধ আমি করিনি তার অপবাদও আমি নেব না। তুমি বলো তুমি আমাকে বিশ্বাস করছো কি না। এরপরে যে যাই ভাবুক আমার কিছু আসে যায় না। বেলির জেদ দেখে অর্ক নিজের মেজাজ ধরে রাখতে পারে না। পাহাড়ের চেয়ে কঠিন সত্যিটা বলেই দেয়। তুমি বুঝতে পারছো না, বেলি। এইসব তুমি একা ম্যানেজ করতে পারবে না। পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। কলেজে সবাই এসব দেখেছে। সবার মুখে তোমাকে নিয়ে এখন হাসি তামাশা। এসব দেখে তুমি থাকতে পারবে না। কিছুই ম্যানেজ করতে পারবে না। কি বলছো তুমি এসব? কি ম্যানেজ করতে পারবো না আমি? তুমি থাকতে আমার কিছু ম্যানেজ করতে হবে না। তোমাকে নিয়ে আমি সব সামলে নেব। দেখে নিও আমি সবার ভুল ভেঙে দেব। তুমি শুধু আমার সাথে থাকো। অর্ক বেলির হাত দুটো ধরে একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বেলি, আমি কানাডায় চলে যাচ্ছি। আর 27 দিন পরেই আমার ফ্লাইট।